নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সতীনাথ ভাদুড়ীর লেখা জাগরের তৃতীয় পর্ব। ঘুরিয়া ফিরিয়া কেন নীলুর কথাই বারবার মনে পড়ে? যে জিনিস ভুলিতে চাহিতেছি তাহারই জন্য নয় তো? জ্ঞানত যে কথা আজ কতদিন হইতে মনে মনে বলিতেছি, এ কথা কি আমার অজ্ঞাত মন কিছুতেই লইতে পারিতেছে না। সত্য, আমি জানি যে নীলু আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া নিজের কর্তব্য করিয়াছে। কোনো আত্মসম্মানশীল সত্যনিষ্ঠ রাজনৈতিক কর্মীর ইহা ছাড়া গত্যন্তর ছিল না। কিন্তু ইহা হইল যুক্তির কথা। সুপ্ত চেতনা হয়তো ভাবে যে এ যুক্তি কোর্টে চলিতে পারে, বইয়ে ছাপার কালিতে ইহা দেখিতে ভালো, কিন্তু অন্যত্র ইহার স্থান নাই। তাহা না হইলে ঘুরিয়া ফিরিয়া নীলুর কথাই মনে হইবে কেন? নিজের পার্টির প্রতি একনিষ্ঠতা দেখাইবার জন্য সহোদর ভাইয়ের ফাঁসির পথ সুগম করিয়ে দেয়া হৃদয়ের সততার প্রমাণ, না রুগ্ন মনের সূচিবাইয়ের পরিচয়? বোধহয় নীলুর ব্যবহার আমার ভিতরের আসল আমি কিছুতেই সমর্থন করিতে পারিতেছি না। তাই উপরের আমি পুরাতন স্মৃতির মধু দিয়া সেই দহনের জ্বালা স্নিগ্ধ করিতেছি। আবার আসিয়া দরজার সম্মুখে বসি। এবার বাঁ দিকে ভর দিয়া, বাম হাত দিয়া গড়াত ধরিয়া, ডান দিকে ভর দিয়া ডান হাত দিয়া গড়াত ধরিয়া বসা যেরূপ স্বাভাবিক ও স্বস্তিকর মনে হয়, বাঁ দিকে ভর দিয়া বসিলে সেরূপ মনে হয় না। ঠিক নিচু জায়গাটির উপর বসিয়াছি, খুব বড় বুড়ো হাতির ঘাড়ের ওপর। ঠিক মাহুতের পিছনে বসিয়াছি মনে হইতেছে। এমন সব উদ্ভট কল্পনা মাথায় আসে। উদ্ভট আবার কিসে হইল? সেই কারাহা বলার ধ্বনি গৃহস্থ ধনপদ যাদবের গ্রামে গিয়েছিলাম। পুলিশের ধারণা ডাকাতের দল আছে তাহার উপর বিএল কেস চলিবে। তখন কংগ্রেস মিনিস্ট্রির সময়। সে আমাদের লইয়া গিয়াছে নিজের গ্রামে মিটিং করিবার জন্য। উদ্দেশ্য দারোগাকে ভয় দেখানো। দারোগা যাহাতে ভাবি যে সে কংগ্রেসের লোক। খুব ঘটা করিয়া মিটিং হইল। সে খাওয়া দাওয়ার পর বলিল, চলুন শিকারের আয়োজন করিয়াছি। বাবলা ও কেয়া গোলাপের জঙ্গলের দিকে হাতির পিঠে চলিয়াছি। আমি ঠিক মাহুতের পিছনে, বুড়ো হাতি। ঘাড়ের কাছটি একটি বেশ বড় গর্তের মতো হইয়া গিয়াছে। তাহার মধ্যে বেশ আরাম করিয়া পদ্মাসনে বসিয়াছি। জঙ্গল আরম্ভ হইল। সেখান হইতে কিছু দূর আগে গিয়াছি, সম্মুখে একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছ। হঠাৎ হাতিটির অশ্বত্থ পাতা খাইবার খেয়াল হইল। সুরটি তুলিয়া একটি ছোট শাখা ভাঙিবার চেষ্টা করিল। নিমিষে কে যেন হইয়া গেল বুঝিতে পারিলাম না। আমার মনে হইল যেন আমাকে জাঁতার মধ্যে ফেলিয়া চূর্ণ বিচূর্ণ করিবার চেষ্টা করা হইতেছে। যে গহ্বরের মধ্যে বসিয়াছিলাম হাতিটি মাথা উঁচু করায়, তাহা সংকুচিত হইয়া আমার নিম্নাঙ্গ চাপিয়া ধরিয়াছে। আমি যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিলাম। মাহুত বুঝতে পারিয়া হাতির সুরটি নামাইয়া দিল। আমি নামিয়া পড়িলাম। পায়ের দিকটা অবশ্যের মতো হইয়া গিয়াছে। আমার সেলের ওয়ার্ডার দেয়ালে হেলান দিয়া ঘুমাইতেছে। পাগড়িটি খুলিয়া পাশে রাখিয়াছে। 3 নম্বর সেলের ওয়ার্ডারও বোধহয় ঘুমাইতেছে। আর বাহিরে এই ওয়ার্ডারের পদশব্দ শোনা যাইতেছে। সব সেলগুলি শান্ত। সকলেই বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে। পাগলটিও কি আজ ঘুমাইয়া পড়িল? বোমার বাবুরা বোধহয় আলো জ্বালিয়া পড়িতেছে। ঝিঝির ডাক শোনা যাইতেছে। কিন্তু আশ্রমে ঝিঝির ডাকের মতো ঐক্যতান অত সজীব নয়। শীতের রাত্রে ছোট্টবেলায় ঘুম ভাঙিলে ঝিঝির ডাক যে রহস্যের রংমহল খুলিয়া দিত, এ ডাক সেরূপ প্রাণবন্ত নয়। নীলু বলিত যে উহা একরকম পিঁপড়ার ডাক। কে উহার সহিত তর্ক করিবে? জেলের আবহাওয়ার সহিত ঝিঝির ডাক যেন খাপ খায় না।
রুটিন, সংখ্যা গণনা, শৃঙ্খল, প্রাচীর, নিয়মানুবর্তিতার মধ্যে এই বিলাসের স্থান কোথায়? কিন্তু দেয়াল আর বরাদ দেয়া কি সব জিনিস আটকানো যায়? হুড়মুড় করিয়া নতুন দলের ওয়াটারগন ঢুকিল। তাহা হইলে একটা বাজিল। নিশ্চয়ই উহারা তিনজন, একজন আমার সেলের, একজন ৩ নম্বর সেলের, আরেকজন এই ওয়ার্ডের। একজন আমার সেলের আঙিনায় ঢুকিল। সে নিদ্রিত ওয়ার্ডারের পাগড়িটি উঠাইয়া আস্তে আস্তে বাহিরে রাখিয়া আসিল। তাহার পর ওয়ার্ডার ডাকিল, এ হায়দার, আজ কি এখানেই ঘুমাইবে নাকি? সে ধর্মর করিয়া লাফাইয়া উঠিয়াছে। জেলার সাহেব আসেন নাই তো? না। কে? কিষান চাঁদ নয়া দফা আসিয়া গিয়াছে? এ ভাই, দিল লাগি করিও না। পাগড়িটা কোথায় রাখিয়াছ বল। নতুন সিপাহী বলে, আমি কি জানি, বারে বা, আমি তো এই আসিতেছি। হায়দার প্রথমে বিশ্বাস করে না, পরে আতঙ্কে তাহার মুখ ফ্যাকাশে হইয়া যায়। সে সবই নতুন চাকরি পাকা হইয়াছে। চাকরিতে ঢুকিয়াই গল্প শুনিয়াছে, জেলা সাহেব রাউন্ডে আসিয়া নিদ্রিত সিপাহী দেখিলে তাহাকে তখন কিছু বলেন না, কেবল তাহার পাগড়িটি সরাইয়া রাখেন, পরে তাহার জরিমানা হয়। এই তো গত সপ্তাহে হরিকৃষ্ণ ওয়ার্ডারের তাকদিরে এরূপ ঘটিলে সে কাপড়া গোদামের ইনচার্জ কয়েদি বীর্যবিলাসকে ১.৫ টাকা ঘুষ দিয়া একটি পাগড়ি জোগাড় করিয়াছিল। জেলা সাহেব পরের দিন প্যারেডের সময় তাহার পাগড়ি দেখিয়া এই পাগড়ি কোথায় পাইয়াছে সেই কথা জিজ্ঞাসা করেন। প্রথমে হরিকৃষ্ণ সাফ ইনকার দিয়া, তারপর জেলা সাহেবের জেরায় সব কথা বলিয়া দেয়। মাঝের থেকে সে নিজে একা গেল না, বীর্যবিলাসকেও সঙ্গে সঙ্গে লিয়ে দিয়ে সাফ। কিষানচন্দ্র মুখ গম্ভীর সহিত একটি তুড়ি দিয়া তাহার গল্প শেষ করিল। হায়দার এতক্ষণে বুঝিতে পারিয়াছে। সে খোসামত করিয়া পাগড়িটি ফেরত চায়। ঘরমুখ অপর ২টি ওয়ার্ডার আমার সেলের সম্মুখে আসিয়া জড়ো হয়। হায়দার পাগড়ি ফেরত পাইল, সকলে মিলিয়া নিষ্পত্তি করিয়া দিল। কাল দুপুরে হায়দারের আপার ডিভিশন রাজবন্দীদের ওয়ার্ডে ডিউটি থাকিবে। সেখান হইতে ১ গ্লাস দুধ কাল সে কিষানচাঁদকে খাওয়াইবে। হাসিতে হাসিতে সকলে বাহির হইয়া যায়। ইহাদের এই কর্মক্লান্ত জীবনের মধ্যেও সুখ আছে, নিশ্চিত বেতন, স্ত্রী, পুত্র, পরিবার। ট্যুর হইতে ফিরিয়াছি। সরস্বতী সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা, দোরগোড়ায় দাঁড়িয়া হাসি হাসি মুখ। সলজ্জ উৎকণ্ঠার সহিত বলে, বসো, একটু জিরিয়ে ঠান্ডা হয়ে না, আমি ততক্ষণে একটু চা করে নিয়ে আসি। আমি উত্তর দিইনি। হাসিতে হাসিতে তাহার পিছনে পিছনে গিয়া রান্নাঘরে পিড়ি পাতিয়া বসি। ভিজা কাঠি ফু দিয়া আগুন ধরাইবার চেষ্টায় আরক্তিম ও ঘর্মাক্ত মুখমণ্ডল একরাশ অসমৃত চুলে ঢাকিয়া গিয়াছে। হইতে পারিত, কিন্তু আমার জীবনে কৃচ্ছ সাধনের আদর্শে গড়িয়া তোলা আর যদি আমার মনের বাসনা অন্য রূপও হইত, তাহা হইলেই কি উপায় ছিল? চিরকাল পাড়া প্রতিবেশী সকলের মুখে শুনিয়াছি, বিলুর মতো ছেলে দেখা যায় না। আর এই প্রশংসা বজায় রাখিবার আকাঙ্ক্ষা নিবৃত্তির পথ হইতে আমাকে কখনোই বিচ্যুত হইতে দেয় নাই। মনের কত দুর্নিবার বাসনাকে কষাঘাতে সংযত করিয়াছি, কিন্তু আমার ভাবধারার সাবলিমেশন হইয়া কি আমি কোনো উচ্চতর স্তরে পৌঁছাইয়াছি? না। তাহা হইলে আজ মনে এ সংশয় জাগিবে কেন? কত প্রকারের ভোগের আকাঙ্ক্ষা কেন মনের কোণে উকিঝুঁকি মারিবে? কিছুই করিয়া যাইতে পারিলাম না, ইতিহাসে নাম রাখিয়া যাইতে পারিলাম না। কেবল ফুটবল ম্যাচের টিকিট প্রার্থীদের ন্যায় দেশসেবকদের অন্তহীন বিসর্পের লাইনে নিজে স্থান করিয়া লইবার সুযোগ পাইছিলাম মাত্র। আমার কথা আমার প্রতিবেশীরাও বোধহয় আগামী সপ্তাহে ভুলিয়া যাইবে। এখনই মনে আছে কিনা কে জানে, তবে এতদিন কি করিলাম? আমি তো অতি মানব নই, অতি সাধারণ রক্ত মাংসের মানুষ। মানুষের সকল দোষ, ভ্রান্তি, দুর্বলতা আমার মধ্যে। কিডস ২৫ বৎসর বাঁচিয়াছিলেন,
শেলি 30 বৎসর। পিট 23 বৎসর বয়সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, আর আমি 33 বৎসর বয়সে কুকুর বিড়ালের মতো মরিব। কেহ জানিবে না, কেহ শুনিবে না, কেহ দুফোঁটা তপ্ত অশ্রু ফেলিবে না। যাহা কিছু করিবার চেষ্টা করিয়াছি তাহা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে। এ নিষ্ফল প্রয়াসের কোনোই মূল্য নাই। কবি যতই ছন্দ গাথন যে কিছুই পৃথিবীতে ব্যর্থ হয় না, যে নদী মরুপথে ধারা হারায় সেও সার্থক, এ সকল কথা সম্পূর্ণ অর্থহীন। যে কবির ব্যর্থতার অনুভব নাই, ইহা তাহারই ভাব বিলাস। না, হয়তো ইহা সম্পূর্ণ নিরর্থক নয়। আমার নাই 2-4টি জীবনের মূল্য কি? যাহা দেখিয়াছি জনশক্তির প্রকৃত স্বরূপ, গত আগস্ট মাসে যাহা দেখিয়াছি, যুগ যুগ সঞ্চিত জগদ্দল পাথরের নিচে যে সুপ্ত শক্তির সন্ধান পাইয়াছি, তাহা সচেতন হইলে কি যে করিতে পারে, তাহার পূর্বসাদ লোককে বুঝাইতে আমার দান নগণ্য না। রাজনৈতিক কর্মীর পথ বড় কঠিন, বড় বন্ধু। তাখত ইহা তাখতা, সিংহাসন অথবা ফাঁসির মঞ্চ। আশা রাখিবে ফাঁসির রজ্জু, হয়তো গৌরবের রাজমুকুট পাইতে পারো। অপার ক্লেশের জীবন, দিন দিন তিলে তিলে নিজের জীবনী শক্তি উৎসাহ ক্ষয় হইয়া যাইতে দেখিবে। নিজের মনে তৃপ্তি ছাড়া আর কিছুর আশা রাখিলে নিরাশ হইতে হইবে। পুঞ্জীভূত তাচ্ছিল্য ও উদাসীনতার ভারে জীবন দুর্বিষহ হইয়া উঠিবে। এক পদ অগ্রসর হইতে যাও, কৃতশত লোকের স্বার্থে আঘাত লাগিবে। প্রত্যেকে হইয়া দাঁড়াইবে তোমার শত্রু। একজন লোকের সম্মান আকর্ষণ করিতে পারো, কিন্তু পদে পদে অনুভব করিবে যে তুমি 10 জন লোকের উপেক্ষা ও উপহাসের পাত্র। এ জীবন হইতে জেলে আসিতে পারা, স্বস্তির নিঃশ্বাস ফেলিয়ে বাঁচা, মৃত্যুদণ্ড শাপে পদ। কত লোক তো যুদ্ধে মরিতেছে বিনা অপরাধে, কেন তাহা তাহারা বোঝেন। কত লোক অনাহারে মরিতেছে, বিনা চিকিৎসায় মরিতেছে। অপরাধ যে জন্মের উপর তাহার কোনো হাত ছিল না, তাহারই অমোঘ নির্দেশ। পথে গাড়ি চাপা পড়িয়া মরার মতো, মাঠে সাপে কামড়াইয়া মরার মতো রাজনীতি ক্ষেত্রে মৃত্যুদণ্ডও একটি সামান্য আকস্মিক দুর্ঘটনা মাত্র, তাহার বেশি কিছু নেই। দলের বাহিরে পৃথিবীর সহিত সংঘর্ষ, কত প্রতিক্রিয়াশীল শক্তির সহিত সংঘর্ষ। তাহার জন্য তো সকল রাজনৈতিক কর্মী প্রস্তুত হইয়াই থাকে, কিন্তু ভিতরের সংঘর্ষ আরো ভয়ানক। উপদলে উপদলে সংঘর্ষ, ব্যক্তিতে ব্যক্তিতে সংঘর্ষ, স্বার্থে স্বার্থে সংঘর্ষ, জাতিতে জাতিতে সংঘর্ষ, প্রদেশে প্রদেশে সংঘর্ষ। প্রাণ একেবারে অতিষ্ঠ হইয়া উঠে। এসবই রাজনীতি খেলার নিয়মের মধ্যে। নিষ্ঠুর নিষ্করুণ নিয়ম, দুর্বলের স্থান এখানে নাই। সবাই আগে চলিয়াছে, পিছনের লোক পড়িল কি মরিল তাহা ফিরিয়া দেখিবার দরকার নেই। বাবু, খুব মশা কামড়াইতেছে নাকি? ওয়ার্ডার জিজ্ঞাসা করে। হ্যাঁ, কেন? একটু মিকটিকা তেল বদনামে লাগাইয়া লন না কেন? সরিষার তেল এখন তো পাওয়া যাইবে না, না হলে চেষ্টা করিয়া দেখিতাম। আচ্ছা, দাও। আর ভাবি যে সরিষার তেল না পাওয়া যাওয়াই ভালো। সেদিন সরিষার তেল লাগাইয়া শুইয়াছিলাম। ঘুম ভাঙিয়া দেখি অসংখ্য পিঁপড়াতে সর্বশরীর ভরিয়া গিয়াছে। ছোট লাল পিঁপড়াগুলি বোধহয় তেল খাইতে ভালোবাসে। ওয়াটার লণ্ঠনের কাগজের ছিপিটি খুলিয়া তাহারই খানিকটা ছিনিয়া লইয়া লম্বা করিয়া পাকায়, আর তাহা ডুবাইয়া ডুবাইয়া আমার হাতে 2-1 ফোঁটা করিয়া কেরোসিন তেল দেয়। আমি তাহা সর্বাঙ্গে বেশ করিয়া মাখি। কেমন ঠান্ডা ঠান্ডা লাগে, অডিকোলনের মতো। ডিগবয়ে কি মশা নাই? করিয়াছিল বটে মেজর গোমস পাটনা ক্যাম্প জেলে। কেরোসিন তেল দিয়া কি একটা ইমালশন তৈয়ারি করাইয়াছিল। অত বড় জেলে একটিও মশা ছিল না। সাহেব খামখেয়ালি হইলে কি হয়, ছিল কাজের লোক, পাগলাটে গোছে।
কালো লম্বা। বলি তো আমি ইন্ডিয়ান। একদিন গয়ের একটি রাজবন্দিকে বলিয়াছিল, জোয়ান তুম ভি সালা হাম ভি সালা, মই সব সালা সে মাফি মাংতা। সকলকে জোয়ান বলিত। হেইও জোয়ান হেইও। বড় বড় গাছের গুড়ি গড়াইয়া আনিয়া রাস্তার স্তূপীকৃত করিতেছে। কবইয়া গ্রামের শতাধিক লোক। হাস্য কৌতুকের মধ্যে ধামধাহা পূর্ণিয়া রোডের উপর গাছের গুড়ির একটি ব্যারিকেড গড়িয়া উঠিল। অদম্য উৎসাহ অসম্ভবকে সম্ভব করিয়া তুলিয়াছে। যে গরিব কিষাণের দল জীবনে কখনো প্রাণ খুলিয়া হাসিবার অবকাশ পায় নাই, তাহাদের আজ হইল কি? প্রত্যেকেরই কিছু না কিছু বলিবার আছে। এই কয়দিন সকলেরই কিছু কিছু গল্প জমিয়াছে। অভাব শ্রোতার। বীরগাঁও থানায় গুলি চলিয়াছে, ৪৭ জন মরিয়াছে। ঘায়েলের তো অন্ত নাই। দারোগা সাহেবের স্ত্রী বলিয়াছেন যে দারোগা সাহেব যদি চাকরিতে ইস্তফা না দেন, তাহা হইলে আর তিনি উহাকে রাঁধিয়া দিবেন না। গ্রাম পঞ্চায়েত হরকু হাজামকে জরিমানা করিয়াছে। সে নায়েব বাবুর হাজামাত করিয়াছিল। হরকু সকলের সম্মুখে কসুর স্বীকার করিয়াছে। সে বলে, নায়েব বাবুকে গান্ধী টুপি পরিতে দেখে আমি ভাবলাম মোহাত্তাজিমে নাম লিখাইয়াছেন। আমাকে যাহা ইচ্ছা সাজা দাও, কেবল আঙুলটি কাটিয়া লইয়া না। টমি ওর পাল্টন সব কুশি নদীর মধ্যখানে স্টিমারে রইয়াছে। ডাঙার উপর রাত্রি কাটাবার সাহস নাই। আরো কত রকমের গল্প। কাঠের গুড়ির স্তূপ অনেক উঁচু হইয়া উঠিয়াছে, আর মিলিটারি লরি আসিতে পারিবে না। এতক্ষণ মনে পড়ে নাই রঘুয়ার কাছে রাস্তার ধারে বড় বড় বট গাছ আছে। চলো চলো। কুড়ুল কোদাল দা কাটারি যে যাহা পাইয়াছে হাতে লইয়াছে। কুইক মার্চ নয়, বেশ দ্রুত দৌড়। পরিশ্রান্ত হইলেও থামিবার উপায় নাই। হরেশ্বরের হাতে ছোট একটি কংগ্রেস পতাকা। সে সবেমাত্র মাসখানেক আগে কংগ্রেস সেবা দলের ট্রেনিং পাইয়াছে। জেলা কংগ্রেস কমিটি গ্রামরক্ষীদের জন্য একটি ট্রেনিং ক্যাম্প খুলিয়াছিল। তাহার গ্রামে তাহার এখন কদর কত। কিছুদিন হইতে সে গ্রামে দেখাইতেছিল তাহার নতুন শেখা জুদুসুর প্যাঁচ, লাঠির প্যাঁটারা আর সাইকেল চড়া। সে গান আরম্ভ করিয়াছে, নৌ জোয়ান নিকলে। হাঁপাইতে হাঁপাইতে বাল বৃদ্ধ সকলে উহা বলিবার চেষ্টা করিতেছে। রহুয়া গ্রামের লোকেরাও আসিয়া ছুটিল। 2 ঘন্টার রহুয়ার পর্ব শেষ। আবার চলো চলো। কৃতানন্দনগর রেল স্টেশনের দিকে। রাস্তা বন্ধ করার কোনো উদ্দীপনা নেই। থানা জ্বালাইবার পর এসব কাজ নেহাত পানসে লাগিতেছে। এবার কবইয়া রহুয়ার সমবেত দল, ভূতাবিষ্ট ও নেশাগ্রস্তের মতো। আমাকে সাইকেল হইতে নামিতে দিবে না। সকলে মিলিয়া সাইকেল ঠেলিয়া লইয়া যাবে। অত লোকের মধ্যে কি সাইকেলে বসিয়া যাওয়া যায়? কে কাহার কথা শুনি? গান্ধীজি কা যায়। সম্মুখে কাদা। কুছ পরোয়া নেহি হই, ভারত মাতা কি যায়। উহার ভিতর দিয়াই সাইকেল চলিবে। বোম্বাই সে আয়া তাজা খবর। কত নতুন খবর। রহুয়ার একটি ছাত্র পকেট হইতে একটি লিথো করা কাগজ বাহির করিয়া আবৃত্তির ভঙ্গিতে পড়ে। কাগজখানির উপর বড় বড় অক্ষরে লেখা, দেশ কি পুকার। জিন্না সাহেব गिरफ्तार हो गए। ভিজাইল কাশ্মী पंडित पर गोली चलाई गई। মুঙ্গের जिला में सराज हो गया। আরো অনেক চাঞ্চল্যকর ঘটনা। আজ আর সম্ভব অসম্ভব বিচার করিবার দক্ষতা ক্ষমতা তাহাদের নাই। থাকিবেই বা কেমন করিয়া? গত কয়েকদিনে তাহারা কত অসম্ভব জিনিসকে সম্ভব হইতে দেখিয়াছে। কোনো কথাই মিথ্যা বলিয়া ভাবিতে তাহারা ভরসা পায় না। সদর কালেক্টরে যেদিন দখল করা হইবে, সেদিন রহুয়া কবইবার সম্মিলিত যত্থাকে নেতৃত্ব করিবে। তাহলে ইয়া বেশ বচসা জমিয়া উঠিয়াছে। কবইয়ার হরেশ্বর না রহুয়ার তিলকধারী সিং? হরেশ্বর সেবা দল ট্রেনিং পাইলে কি হয়? এখনো ভালো করিয়া মোচও উঠে নাই। কবইয়ার লোকেরা বলে,
ও তো বুতরু, আর তিলকধারী সে তো 32 মে হো আয়া হে, অর্থাৎ 1932 সালে জেলে গিয়াছিল। এই বুঝি আমাকে সালিশ মানে। রহুয়া গ্রামের ভিতর রাস্তায় দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা আর কতকগুলি অর্ধলঙ্গ বালক বালিকা। শুনিলাম বাদর বাহরগামিয়ার মা, যাতে মুচি। গ্রামের ভিতর থাকিবার প্রথা নাই, সেই জন্যই তাহাদের বলে বাহরগামিয়া। একটি ছেলের হাতে গাঁদা ফুলের মালা। বাদরের মা সব ছেলেমেয়েরা একসঙ্গে বলিয়া উঠে, প্রণাম। বোধহয় পূর্ব হইতেই শিখানো। বৃদ্ধা সংকুচিতভাবে আমাকে বলে, আপনাকে তো খাতিরদারি কিছু করিতে পারিলাম না, আর করিতামই বা কি? আপনার মঞ্জুরি রাইট ছিল বলিয়া সুখে দিন কাটাইয়া যাইতেছে। 2 বছর হইতে কিছু কিছু বালি জমিতেছে। বৃদ্ধা দেখিলাম খুব কথা বলিতে ভালোবাসে। মনে পড়িল আর্থকোয়েক রিলিফের কুয়াটির কথা। কংগ্রেস ভলেন্টিয়ার বিরিঞ্চি মকসুদন সিং এর নিকট হইতে 5 টাকা ঘুষ লইয়া তাহার কামতে কুয়াটি তৈয়ারি করাইয়া দিবার কথা দেয়। আমি ইন্সপেকশনে আসিয়া কুয়াটি বাদর বাহরগামিয়ার কুটিরের নিকট ধামদাহ পূর্ণিয়া রোডের ধারে তৈয়ারি করাইয়া দিই। বলি, 1 লোটা পানি পিলাও মাই, একদম ঠান্ডা, দেখি তোমার কুয়ার জল কেমন। বৃদ্ধা যেন এই অপ্রত্যাশিত অনুরোধে কি করিবে ভাবিয়া উঠিতে পারিতেছে না। মুখে সম্মান অপেক্ষা ভীতির চিহ্নই অধিক পরিস্ফুট। জনতার মধ্যে তাহার গ্রামের যে সকল লোক আছে তাহাদের মুখের দিকে প্রশ্নের ভঙ্গিতে তাকায়। এই কুয়ার জল মাস্টারবাবুর বেটা খাইবে নাকি? গ্রামের আর কেহ তো ইহার জল ব্যবহার করে না, বলে কি? সে জল আনিয়া দিবে, তাহার মাথায় আকাশ ভাঙিয়া পড়িয়াছে। তিলকধারী সিং তাহাকে সাহস দিয়া বলে, লোটা মাজিয়া জল ভরিয়া আন, বিলুবাবু বলিতেছেন। লোটাই করিয়া জল আসে। দীর্ঘ অবগুণ্ঠনবতী বাদরের স্ত্রী সঙ্গে দিয়াছে শালপাতায় মোড়া ধুলা ভরা বহুদিন সঞ্চিত খানিকটা গুড়। সদলজ্জ বালক বালিকাদিগের মৌখিক আপত্তি ঠেলিয়া তাহাদের হাতে একটু একটু গুড় দিই, নিজেও গুড় ও জল খাই। বাদরের মা একদৃষ্টে আমার দিকে তাকাইয়া আছে। চোখের চাহনি ঠিক খাইতে বসিবার সময় মা পাখা হাতে করিয়া বসিলে যেমন লাগে তেমনই। আমাকে খাওয়াইবার সময় সকলেরই মুখে চোখে একই ভাব ফুটিয়া উঠে। মার জ্যাঠাইমা নদীর, সহদেবের মার, দুবেজির স্ত্রীর সরস্বতী। ধ্বনি উঠে, বলো গান্ধীজি কা জয়। হরেশ্বর বলে, বাদর মাই আমাকে জল খাওয়াও। বালতিতে করিয়া জল আসে। সকলে কারাকারি করিয়া বাহরগামিয়ার ছোঁয়া জল খাইতেছে। গ্রামের উপর সমাজের চোখের উপরেই অনাসৃষ্টি কাণ্ড করিবার সাহস আজ ইহারা হঠাৎ পাইল কোথা হইতে? সকলের মুখে চোখে একটা বাহাদুরি দেখানোর ভাব ফুটিয়া উঠিয়াছে। গান্ধীজি কা যায়, জয় মহাত্মাজি কা যায়। অবিরাম জয়ধ্বনির মধ্যেও সকলেই তাহাদের মনের উদারতা আমাকে দেখাইতে সচেষ্ট। আর এখানে দাঁড়াইবার কি সময় আছে? নজওয়ান নিকলে। বৃদ্ধার চোখের কোণ যেন একটু চিকচিক করিতেছে, কৃতজ্ঞতার আতিশ হচ্ছে। ইহাই তাহার দেয়া গ্রামবাসীদের উদারতার মূল্য। মহাত্মাজি তাহার গোসাই মানে গৃহদেবতা অপেক্ষা জাগ্রত দেবতা, সেই কথাই সে ভাবিতেছে। এই রাস্তা দিয়েই তো ভূমিকম্পের পর মহাত্মাজি হাওয়া গাড়িতে ধামদাহার দিকে গিয়েছিলেন। হাওয়া গাড়িতে অত লোকের মধ্যে সে মহাত্মাজিকে চিনিতেও পারে নাই, কেবল মাস্টার সাহেবকে চিনিতে পারিয়াছিল। বাদর বলে, মহাত্মাজির বাদন সে জিওতি বাহির হইতেছিল। সে গান্ধীজির উদ্দেশ্যে প্রণাম করে। জনতা চলিয়াছে, আগে চলিয়াছে, পিছন ফিরিয়া তাকাইবে কেন? কত বাদরের মা কত স্থানে ঐরূপ প্রণাম করিতেছে। ইহাদের দেখিবার সময় কোথায়? ইহাদের হাতে এখন কত কাজ, মাথায় কত বড় দায়িত্ব। জয় বিলুবাবু কা যায়। একদল বলিতেছে,
বোম্বাই সে আই আওয়াজ। আরেক দল বলিয়া দিতেছে, সে আওয়াজটি কি? উহার সহিত সুর মিলাইয়া বলো, ইনকিলাব জিন্দাবাদ। কবইয়ার উচ্চ প্রাইমারি স্কুলের গুরুটি জয়ধ্বনি দেবার সময় নাচিতেছে, যেন নগর সংকীর্তন হইতেছে। তাহার গলা ভাঙিয়া গিয়াছে। হাঁপানি রুগী কাশিবার চেষ্টা করিবার সময় যেরূপ শব্দ হয়, জয়ধ্বনি দেবার সময় সেইরূপ একটি শব্দ হইতেছে মাত্র। কিন্তু না আছে তাহার উৎসাহের অন্ত, না আছে তাহার নিজের ছাত্রদিগের সম্মুখে আত্মসম্মান বজায় রাখিবার প্রয়াস। একজন লোক ঘোড়ায় চড়িয়া কৃতান্দনগরের দিক হইতে আসিতেছে। আমাদের দেখিয়া নামিয়া পড়িল। প্রণাম। সে আমাকে খবর দেয় যে আপনার ভাই সাহেব তো কৃতান্দনগরে আসিয়াছেন, হারাকচাঁদ মারোয়ারির গোলায়, কেরোসিনের তেলের দাম তদারক করিতে। লোকটি আমাকে আর কিছু বলে না, কিন্তু পাশের দু একজন লোককে ফিসফিস করিয়া কি যেন বলিতেছে। জনতা যেন সে কথা প্রকাশ করিতে চাহে না। বুঝলাম নীলু পিপলস প্রাইস কন্ট্রোল কমিটির সেক্রেটারি, আসিয়াছে কেরোসিন তেলের স্টক কিংবা অন্য কিছু তদারক করতে। আর সে বোধহয় কৃতানন্দনগরের লোকদের রেল লাইন ওঠানো, রাস্তা বন্ধ করা, টেলিগ্রাফের তার কাটার বিরুদ্ধে কিছু বলিয়াছে। জনপ্রবাহ চলিয়াছে। আমাদের আদিম পুরুষরা পেটের দায়ে হতাশ হৃদয়ে অনিশ্চিত লক্ষ্য লইয়া যেরূপ বাহির হইয়া পড়িয়াছিলেন, এ সেরূপ নয়। ইহা নূতন জগতের আশায় উদ্ভ্রান্ত জনতার অবধারিত লক্ষ্যের দিকে চলা। কেবল হোমোসেপিয়েন্স বলিলে কবইয়ার মাস্টারটির সম্পূর্ণ পরিচয় হয় না, আর কেবল বায়োলজিক্যাল নেসেসিটি বলিলে তাহার অফুরন্ত উৎসাহের পূর্ণ ব্যাখ্যা হয় না। রেল লাইন। দূরে কৃতানন্দনগর গ্রামটি দেখা যাইতেছে। আধ ঘন্টার মধ্যে প্রায় সিকিমাইল রেল লাইন একেবারে নিশ্চিহ্ন হইল। রেলগুলি ও কাঠের রেলওয়ে স্লিপারগুলি সকলে কাঁধে করিয়া ভুট্টার খেতে বা রেল লাইনের ধারে ধারে জলের মধ্যে ফেলিয়া দিতেছে। কৃতানন্দনগরের দুইজন বৃদ্ধ ভদ্রলোক আসিয়াছিলেন এই দলকে এমন ভয়ানক কাজ হইতে বিরত করিতে। জনতা হাসি টিটকিরি দিয়া তাহাদের বিদায় করিয়া দিল। একজন কাশের গুচ্ছ দিয়া দুইটি ছোট বালার মতো তৈয়ারি করিতেছে। কয়েকজন দৌড়াইয়া গিয়া সেই দুজন ভদ্রলোককে ধরিল। হরিশ্চন্দ্র তাহাদের হাতে ওই বালা দুইটি পরাইয়া দিল। বলিল, চুরি পেহেনকারা ভান্সা ঘর মে যাকর बैठो। আরেকজন বলিয়া উঠিল, আয় হায় ক্যা নাজুক কালাই, অর্থাৎ আহা কি নরম হাতখানি রে। এই আরেক জোড়া চুড়ি দিলাম, তোমাদের নীলুবাবুকে পরাইয়া দিও, আর বলিয়া দিও কালেক্টর সাহেবের পয়সা এলাকায় ফুটানি ছাটিতে যেন না আসে। কবইয়া রহুয়া জানে খুফিয়ার সহিত কেমন বার্তাব করিতে হয়। মনে না থাকিলে উইলসন নীলকর সাহেবের কি হইয়াছিল তাহা মনে করাইয়া দিও। জনতার সংযমের বাঁধ ভাঙিয়া গিয়াছে, আর উহারা নীলুর সম্বন্ধে আমার সম্মুখে কোনো মন্তব্য করিতে কুণ্ঠিত নয়। রেল লাইনের কাঠের পুলটিতে আগুন লাগিয়া উঠিয়াছে। কি করিয়া এত তাড়াতাড়ি এত মোটা কুঁড়িতে আগুন ধরাইল? মা তো দেখি উনান ধরাইতেই হিমশিম খাইয়া যান। রহুয়া সেই লাল গেঞ্জি পরা ছোকরাটি পাত্রী সাহেবের নকল করিতেছে। কাল উহারা সাহেবের বাড়ি ঘেরাও করিয়াছিল। পাদ্রী সাহেব কিরূপ স্বরে গান্ধীজিকে জয় বলিয়াছিলেন তাহা শুনিয়া সকলে হাসিয়া আকুল। রেলগাড়ির শব্দ হঠাৎ শোনা যায়। সত্যই তো ইঞ্জিন দেখা যাইতেছে। এই আসিয়া পড়িল। মিলিটারি ভরা গাড়ি, সঙ্গে থাকেন রেলের ইঞ্জিনিয়ার। পালা পালা, যে যেদিকে পারে। খানা ডোবার ভিতর দিয়া, আলের উপর দিয়ে। এক নিমেষের মধ্যে জনতা ছত্রভঙ্গ হইয়া গিয়াছে। টমিগানের কর্কশ শব্দ কানে আসিতেছে। কৃতানন্দনগরের দিকে একটা ভুট্টার খেতে আমি ঢুকিয়াছি। কৃতানন্দনগরের মধ্যে ইচ্ছা করিয়াই যাই নাই। গ্রামবাসীদের সহানুভূতি যখন নাই তখন যাইব কেন? সাইকেলটি তাড়াতাড়িতে লাইনের উপর ফেলিয়া আসিয়াছি। ভুট্টার ক্ষেত, পাদ্রী সাহেবটির দাড়ি ঠিক ভুট্টার সনগুলির মতো। গাছগুলি ভুট্টায় ভরিয়া আছে।
ক্ষেতের সোঁদা মিষ্টগন্ধের মধ্যে বারুদের গন্ধ পৌঁছায় না। সেই মকদ্দমা চলিবার সময় সরকারি উকিল ঠাট্টা করিয়া ভুট্টা ক্ষেতের বিবরণ দিতে দিতে বলিতেছেন, গোড়ার দল ওই ভুট্টার ক্ষেত দেখিয়া মন্তব্য করিয়াছিল যে মকাই ইন্ডিয়ান কর্ন নয়, নাজি কর্ন। জজ সাহেব গাম্ভীর্য ত্যাগ করিয়া হাসিতেছেন, পেশকার সাহেব হাসিতেছেন। আমার উকিল হরেনবাবু এই রসিকতায় না হাসিয়া থাকিতে পারেন নাই। পেরুয়ার চিলে সূর্য মন্দিরে থাকিত কৃত্রিম ভুট্টার গাছ। গাছের ডাঁটা ও পাতাগুলি রূপার, ভুট্টার দানাগুলি সোনার। চোখের পাতা তন্দ্রায় ভারী হইয়া আসিতেছে। একটু হাত পা টান করিয়া লওয়া যাক। গা হাত পা বসিয়া বসিয়া ব্যথা হইয়া গিয়াছিল। হাই উঠিতেছে। আজও কি ঘুম আসিবে নাকি? কত লোকের গল্প শুনিয়া আসিতেছি। ফাঁসির আগের দিন তাহাদের সব চুল পাকিয়া গিয়াছিল। আমার চুলও পাকিয়া যায় নাই তো? একখানি আয়না থাকিলে হইত। কমরেড চানার বললে ফাঁসির আগে পাগল হইয়া গিয়াছিল, আর আমার ঘুম আসিতেছে। আশ্চর্য! আমার যদি অনেক টাকা থাকিত তাহা হইলে আজ উইল করিয়া যাইতাম, অনেক কোটি টাকা। তাহা দিয়া মার্ক্সবাদের প্রচার কার্য চলিত। ভারতের প্রতি গ্রামে গ্রামে রুশের বালক ও কিশোরদের সংঘের ন্যায় দলের সংগঠন হইতে পারিত। কিন্তু টাকা আসিবে কোথা হইতে? যদি লটারির টিকিট না কিনিয়া লটারিতে টাকা পাইবার সুবিধা থাকিত, তাহা হইলেই একমাত্র টাকা পাইবার আশা ছিল। আর যদি রাষ্ট্র আমাদের হাতে আসিত, তাহা হইলে কাজ করিয়া দেখাইয়া দিতে পারিতাম 10 বৎসরের মধ্যে দেশের কি করা যায়। কংগ্রেস কর্মীরা আবার জেল হইতে বাহির হইলে নিশ্চয়ই আমার নামে কোনো প্রতিষ্ঠান গড়িয়া তুলিবে। বিলু বাবুকা সারাক, বিলু আশ্রম, না, বোধহয় আমার ভালো নামই ব্যবহার করিবে, পূর্ণ আশ্রম। কিন্তু আমার ভালো নাম যে পূর্ণ তাহা তো কেহ জানেই না। সকলেই জানে বিলু বাবুকে। আর তাহারও পর কত কি হইতে পারে। হয়তো পূর্ণিমার নাম হইয়া যাবে পূর্ণনগর, স্ট্যালিনগ্রাড বা গোর্কি শহরের মতো। বাজারে বালমুকুন্দ সাউর ধর্মশালার মোড়ের উপর থাকিবে আমার মর্মর মূর্তি বক্তৃতা দেবার ভঙ্গিতে। প্রতি বৎসর এই দিনে দলে দলে লোক জুটিবে ইহার বেদি তলে, আমার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিতে। বন্ধ চোখের পাতার উপর দেখিতেছি একটি সবুজ শিখা, ময়ূরের পাখার চোখের মতো, কিন্তু চঞ্চল ও কম্পমান। শিখাটি লাল হইল, হলদে, সবুজ, সবুজ, নীল, কালো। শিখাটি আছে কি নাই আধার। জ্যাঠাইমার রান্নাঘরের বারান্দায় জ্যাঠাইমা বটি লইয়া বসিয়াছেন আম কাটিতে। একটি ঝুড়ি ভরা গোলাপ খাস আম, সম্মুখে জামবাটি। আমগুলোর বোঁটা কাটিয়া জামবাটির জলে রাখিতেছেন। আমি আর সরস্বতী তাহার সম্মুখে পিঁড়ি পাতিয়া বসিয়াছি। জ্যাঠাইমা বলিলেন, এক থালায় দি, তোরা দুজন খা। আম কাটিয়া জ্যাঠাইমা উঠিয়া পড়িলেন। সরস্বতী জ্যাঠাইমাকে বলিল, কাটা আম কি এর মুখে রোজবে, ওকে আস্ত আম দেন। জ্যাঠাইমা সরস্বতীকে ঠাট্টা করিয়া বলেন, ও মা, এরই মধ্যে এত? বলিয়া আমার হাতে দেন একটি গোটা আম, সোনার মতো হলদে রং, মুখের কাছটি সিঁদুরে লাল। আমি আমটির নিচের দিকে একটি ছিদ্র করিয়া লই, টিপিয়া আমটিকে নরম করিয়া লই, তাহার পর চুষিয়া চুষিয়া খাই। মা রহিয়াছেন শোবার ঘরের বারান্দায়। খুব বেশি ঘরে আসিবার ইচ্ছা, কিন্তু আসিতে পারিতেছেন না। মধ্যে উঠানে একটা প্রকাণ্ড সাপ, মসৃণ কালো রং, ফনা তুলিয়া স্থির হইয়া রহিয়াছে। মা চিৎকার করিতেছেন, নীলু, শিগগিরই এটাকে মার, এক্ষুনি মেরে ফেল। বাবা বলিলেন, না, মেরো না, হাততালি দাও, চলে যাবে। নীলু কি বাবার কথা শোনে? একটি প্রকাণ্ড লাঠি লইয়া আসিয়াছে সাপটিকে মারিবার জন্য। সাপটি পলাইতেছে। অন্ধকার ইদারার মধ্যে ঢুকিয়া গেল, আর সাপ নাই। সাপটি কুয়ার বালতির দড়ি হইয়া গিয়াছে।
নীলু রাগে বালতির উপর এক লাঠির ঘা মারিল, ক্ষণ করিয়া শব্দ হইল। কিসের যেন তন্দ্রা ভাঙিয়া গেল। বুটের শব্দ মাথার কাছে। তবে কি আমাকে লইতে আসিয়াছে? এই দরজা খুলিয়া প্রবেশ করিল বুঝি। সর্বশরীর দিয়া ঘাম ঝরিতেছে। নিশ্চল ও স্পন্দনহীন হইয়া পড়িয়া আছি। না, দরজা খুলিল না। তবে বোধহয় নতুন ওয়ার্ডার আসিল। স্বস্তির নিঃশ্বাস পড়ে। তা বটে। কতক্ষণ ঘুমাইয়াছি? ভোরের দল নাকি? এখনো তো পাখির ডাক শোনা যাইতেছে না। ওয়ার্ডারকে জিজ্ঞাসা করিব নাকি কটা বাজিল? না, দরকার কি? যখন সময় হইবে তখন জানিতেই পারিব। জিজ্ঞাসা করিলে আমাকে দুর্বল চিত্ত মনে করিবে। একজন সামান্য ওয়ার্ডারের কাছে জীবনের এই শেষ মুহূর্তে ছোট হইতে পারি না। পাগলটিও তো ভোর রাত্রি হইতে চিৎকার আরম্ভ করে। তাহা হইলে এখনো সকাল হইবার দেরি আছে। এই জগতের সহিত আর 2 ঘন্টার সম্বন্ধ। বাহিরে যখন সুযোগ ছিল তখন জীবনকে উপভোগ করিনি। দীর্ঘ 33 বৎসর কি করিয়া কাটাইলাম ঠিক মনে পড়ে না। নিরর্থক জীবনের অন্তহীন বিস্মৃতির স্তরে স্তরে জমিয়া আছে একাধটি স্মৃতির কঙ্কাল। ইহার পরিচয় আমি ছাড়া আর কেউ জানে না। ইচ্ছা করে বাঁচিতে, ইচ্ছা করে বাকি 2 ঘন্টার স্বপ্নবিলাসের মধ্যে দিয়া জগৎকে নিংড়াইয়া যাহা কিছু ভোগের জিনিস আছে একত্র করিয়া লইতে। যদি এই শেষ মুহূর্তে আমার ফাঁসি রদ করিবার হুকুম আসে, এমনও তো হয়। কত লোকের এরূপ ঘটিয়াছে। জল্লাদ খড়গ উঠাইয়াছে, অশ্বারোহী দূর হইতে নক্ষত্র বেগে আসিতেছে। ঘাতক, বধ করিও না, বধ করিও না। কত কাহিনী পড়িয়াছি। পিথিয়াস ও ড্যামন। 1934-এর ভয়ঙ্কর ভূমিকম্পর মতো ভূমিকম্প এখন যদি হয়, জেলের দেওয়াল যদি ভাঙিয়া পড়িয়া যায়, তাহা হইলেও আমার বাঁচিবার উপায় নেই। যে ফাঁসি দিবে তাহার যদি হঠাৎ অসুখ করে, তাহা হইলে অন্য লোক পাইতে দেরি হইবে। যদি হাইকোর্ট হইতে অথবা প্রভিন্সিয়াল অ্যাডভাইজারের নিকট হইতে চিঠি আসিয়া থাকে আমার ফাঁসি বন্ধ করিয়া দিতে, আর দৈবাৎ ভ্রমক্রমে তাহা যদি খোলা না হইয়া থাকে, আশ্চর্য কি? এরূপ তো কয়েক বৎসর পূর্বে পাঞ্জাবে হইয়াছিল। বড় সাহেবের পকেটে চিঠি থাকিয়া গিয়াছিল। লোকটির ফাঁসি হইবার পর সকলের খেয়াল হয় বাঁচিবার আকাঙ্ক্ষা আমায় কোথায় লইয়া যাইতেছে। কোনো অনির্দিষ্ট শক্তির অমুক নির্দেশে তো আমি কখনো বিশ্বাস করি নাই। সত্যি কি ইহা মৃত্যু ভয়? হয় নিশ্চয়। এই তো কিছুক্ষণ আগে ওয়ার্ডারের পদশব্দে মনের ভাব যাহা হইয়াছিল তাহা ভয় ছাড়া আর কি? উৎকণ্ঠার চরম অনুভূতিতেই তো আসে নিরাশা। সেই নিরাশার প্রতিক্রিয়া চলিতেছে আমার মনের উপর। মোটা শনের দড়ি। ছোটবেলায় আমরা ওই দড়িকে লক লাইন বলিতাম। তাহাতে একটি ফাঁস, ফাঁসের গোড়ায় একটা পিতলের গোলক। দড়িটিতে আগাগোড়া বেশ করিয়া চর্বি মাখানো। নিচে অন্ধকার গর্ত, দেখিতে ঠিক কুয়ার মতো। গর্তটি কত নিচু, বোধহয় বেশি নয়। কাঠের তক্তাটি টানিয়া লইলে যখন সমস্ত শরীরটি ঝুলিয়া পড়িবে, তখন যাহাতে পা 2খানি মাটিতে না ঠেকিয়া যায়, সেই জন্যই গর্তটির দরকার। কাজেই কুয়াটির নিশ্চয়ই অগভীর। বেশি খুঁড়িলে তো জল উঠিবে। 4-5 হাতের বেশি হইবে না। কিন্তু গর্তটি যত গভীর হইবে আর দড়ি যত বড় হইবে, ততই শরীরটি নিচে পড়িবার সময় ঝাঁকানি বেশি খাইবে। আর ওই ঝাঁকানিই তো আসল জিনিস। না হইলে ঘাড়ের কাছের হাতটি ভাঙিবে কি করিয়া? ফাঁসি মানে তো কেবল দম বন্ধ করিয়া মারা নয়। তাহা হইলে তো গলা টিপিয়া মারিয়া ফেলিলেই হতো। এত যন্ত্রপাতি সাজ সরঞ্জামের কি দরকার ছিল? কম সময়ে কম পরিশ্রমে মৃত্যুদণ্ড দেবার জন্যই ফাঁসির সৃষ্টি। পিতলের গোলকটি ঘাড়ের হাড়ের ওপর সজোরে আঘাত করিল। কুট করিয়া একটু শব্দ হইল। তাহার পর সব শান্ত।
না, একেবারে শান্ত হইবে কি করিয়া? মানুষের বাঁচিবার এত আকাঙ্ক্ষা, সেই জীবন বিলাসী ইচ্ছা শক্তির তাড়নায় অসহায় শিথিল দেহটি কি একটু সাড়া দিবে না? আর ইচ্ছা শক্তি যদি নাই থাকে, তাহা হইলেও তো রিফ্লেক্স অ্যাকশন জনিত আক্ষেপ আছে। বলিদানের পর পাঁঠার ধরটি ধরফর করতে দেখিয়াছি, তাহার পর ফাঁসির আসামির দেহটি শূন্যে ঝুলিতেছে, অন্ধকারে এদিক ওদিক দুলিতেছে। দড়িটিকে ঢিলা করিয়া দেয়া হল। মৃতদেহর পা গর্তের মধ্যে মাটিতে ঠেকিয়াছে। ডাক্তার পায়ে শিরা কাটিবে নাকি? গল্প শুনিতাম কে যেন বাঁচিয়া উঠিয়াছিল, সেই জন্যই এত সাবধানতা। সব বাজে কথা। ডাক্তারের ওসব কোনো কাজই নেই। কেবল সরকারি নিয়ম রক্ষার জন্য ডাক্তারের উপস্থিতি ফাঁসির সময় দরকার। কেবল তাহাকে বলিতে হইবে যে হ্যাঁ, আসামি সত্য সত্যই মরিয়াছে। আইনের ভাষায় যতক্ষণ না মরে ততক্ষণ পর্যন্ত ফাঁসি দিয়া ঝুলাইবার সাজা কিনা, সেই জন্য। তারপর দিল্লি শায়ের বাউলির ছোট সংস্করণের ন্যায় গর্তটির ভিতর ধাপে ধাপে যে সিঁড়ি গিয়াছে, তাহা দিয়া নিচে নামিবে সেই লোকটি। সে নেহাত কেউ কেটা নয়। এক মুহূর্তের শারীরিক পরিশ্রমে কয়জন লোক 5 টাকা রোজগার করিতে পারে, তাহার উপর রেমিশন তো আছে। দোস্তুর মতো পিস ওয়ার্ক মজুরি। শব্দেহটি না, আর শব্দেহ না। লাশটি উপরে আনিয়া ফেলা হইল, বিভৎস মুখ। চোখ দুইটি ঠিক রাখিয়া বাহির হইয়া আসিতেছে। কম্বল দিয়া ঢাকিয়া দেয়া হইল। কি ভীষণ যন্ত্রণা হইবে তক্তা সরাইয়া লওয়ার মুহূর্তে। অসম্ভব তীব্র যন্ত্রণা, চোখে জল আসিতেছে। ছি, কতটুকু সময়ের জন্য যন্ত্রণা! হয়তো ওই সময় উহা অনুভব করিবার শক্তিও থাকিবে না। হয়তো অন্য সকল চিন্তায় মন এত অভিভূত থাকিবে যে যন্ত্রণার কথা মনেও থাকিবে না। সাংঘাতিকভাবে আহত লোকও যুদ্ধক্ষেত্রে নেশাগ্রস্তের মতো নিজের কাজ করিয়া চলে। তাহার কি নিজের যন্ত্রণার কথা ভাবিবার সময় থাকে? আর যদি যন্ত্রণা অসম্ভব তীব্রও হয়, তাহা হইলে বা কি আসে যায়? জীবনেরই যদি আশা না থাকে, তাহা হইলে এক মুহূর্তের যন্ত্রণার কথা ভাবা নিরর্থক। মরিবার পর মুহূর্তে শুনিয়াছি সারা জীবন চলচ্চিত্রের ছবির মতো চোখের সম্মুখে ভাসিয়া উঠে। আমার বিশ্বাস হয় না। যে দেশে মৃত্যুদণ্ড নাই, সে দেশে যদি আমার সাজা হইত, তাহা হইলে আজীবন কারাবাসের দণ্ড হয়তো আমাকে বৈচিত্র্যময়ী ধরণী হইতে বিচ্ছিন্ন করিয়া রাখিত। কিন্তু জেলের মধ্যেও তো একখণ্ড জগৎ আছে। জেলের মধ্যেও তো শীত, গ্রীষ্ম, বর্ষার পরিবর্তন অনুভব করিতে পারা যায়। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারা সেখানেও মাধুর্য বিলাইতে কার্পণ্য করে না। কালবৈশাখীর মাতলামি, প্রথম বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ, নিশীথ রাতের বাড়ি ধরার মাদকতা ভরা রিমঝিম, কত স্মৃতি ভরা শরতের সোনালি তবক মোড়া রৌদ্র, রহস্য ভরা শীতের কুয়াশা। জেলের প্রাচীরের ভিতরেও ইহাদের নিরঙ্কুশ গতি। তাহার উপর মানুষের মুখ দেখা, হোক তার চেহারা চোর ডাকাত, তবু মানুষ তো। তাহাদের মধ্যে বাঁচিয়া থাকা কি একটা দড়িতে ঝুলিয়া মরা অপেক্ষা অনেক ভালো না? আমেরিকায় কেমন ইলেকট্রিক চেয়ারে বসিলাম, আর এক মুহূর্তের মধ্যে সব শেষ হইয়া গেল, যন্ত্রণার লেশমাত্রও না। কিন্তু মৃত্যুর পূর্বের মানসিক যন্ত্রণা তো এখানেও যেরূপ, সেইখানেও সেই রূপ। কেবল তাহাদের মারণ যন্ত্রটি একটু মার্জিত, এই যা তফাৎ। কিন্তু যে দেশে বন্দুকের গুলি দিয়া মারা হয়, তলোয়ার দিয়া কাটা হয় বা গিলোটিন করা হয়, তাহার অপেক্ষা তো আমাদের ব্যবস্থা ভালো। খাড়া দিয়া গলা কাটিবার কথা ভাবিতেও মন শিহরিয়া উঠে। আচ্ছা, যদি ফাঁসির আসামিকে মরফিয়া ইনজেকশন দিয়ে ক্লোরোফর্ম করিয়া তাহার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহাতে গভর্নমেন্টের ক্ষতি কি? তাহাতে যে শারীরিক যন্ত্রণা ও মানসিক দুশ্চিন্তা হইতে লোকটি বাঁচিয়া যাইবে, লোকটিকে সমাজ হইতে সরাইয়া ফেলাই যদি রাষ্ট্রের লক্ষ্য হইত, তাহা হইলে অজ্ঞান করাইবার পর ফাঁসির ব্যবস্থাই হইত। সবচাইতে ভালো পটাশিয়াম সায়ানাইড, ক্ষণিকের ভিতর সব শেষ।
নীলু কলেজ ল্যাবরেটরি হইতে খানিকটা লইয়া আসিয়াছিল। ওই জিনিস লইয়া কত রকম আলোচনা, জল্পনা কল্পনা। রবারের ছোট ক্যাপসুলের মধ্যে ভরিয়া মুখে রাখা সবচাইতে ভালো, তাহাই ঠিক হইল। গ্রেপ্তার হইলেও ভয় নাই। যখন ইচ্ছা মুখের মধ্যে ক্যাপসুলটুতে দাঁত দিয়া একটি ছিদ্র করিয়া দাও। তখন যাহা ভাবিয়াছিলাম, যাহা ঠিক করিয়েছিলাম, তাহা যদি করিয়া রাখিতাম, তাহা হইলে আজ মানসিক দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। কিন্তু তখন তো ভাবি নাই যে সত্যই আমার এই জিনিসের দরকার হইবে। যদি থাকিত, তাহা হইলে যেই ভোর রাত্রে বুটের শব্দ শুনিতাম, তখনই ক্যাপসুলটি চিবাইয়া ফেলিতাম। দরজা খুলিয়া উহারা আশ্চর্য হইয়া যাইত। ঘাতক কয়েদিটি হতাশ হইত। সুপারিনটেন্ডেন্ট ভাবিতেন এ আবার কি ঝঞ্ঝাট আসিয়া জুটিল। এখন আবার হাজার রকম ডিপার্টমেন্টাল লেখাপড়ার মধ্যে পড়িত হইল। সকলে ভাবিবে যে ভয়ে হার্ট ফেল করিয়া মরিয়া গিয়াছে। না, পোস্টমর্টেম নিশ্চয় হইবে। তাহা হইলেই পটাশিয়াম সায়ানাইডের কথা বাহির হইয়া পড়িবে। এতক্ষণ শুনছিলেন সতীনাথ ভাদুড়ীর লেখা জাগরীর ৩য় পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।